আসসালামু আলাইকুম, স্বাগতম দেশটক সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। আজকে সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত বর্ণনা। ইরানের সঙ্গে যুদ্ধের দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র। ইরানের নাকের ডগায় আরও যুদ্ধবিমান মোতায়েন আমেরিকার। মস্কোর সঙ্গে সেনা মহড়ায় তেহরান। সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে যুক্তরাষ্ট্র ইরানের দ্বিতীয় দফার পারমাণবিক আলোচনা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে ৬ ঘণ্টার বৈঠক, কিন্তু মিলছে না সমাধান। ইরানে মুসাদের তৎপরতা যেভাবে ঠেকাচ্ছে চীন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি দেশটক সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরান কার্যত একটি বড় সংঘাতের একদম দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে। বিষয়টা কেবল দুটি দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এর প্রভাব এবং পরিণতি নিয়ে শঙ্কিত গোটা বিশ্ব। সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে যে বাকযুদ্ধ এবং কূটনৈতিক অচলাবস্থা চলছে, তা অনেক বিশ্লেষকের মতেই একটি পয়েন্ট অফ নো রিটার্ন বা এমন এক অবস্থায় পৌঁছেছে যেখান থেকে ফিরে আসাটা বেশ কঠিন। পেন্টাগন এবং হোয়াইট হাউসের বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর এবং ইরানের সর্বোচ্চ নেতাদের পাল্টা হুঁশিয়ারি সব মিলিয়ে পরিস্থিতি বারুদের স্তূপের মতো হয়ে আছে, যেখানে একটি ছোট্ট ভুল বা ভুল বোঝাবুঝি হয়তো ভয়াবহ কোনো যুদ্ধের সূচনা করতে পারে। দেখুন, বিষয়টি কিন্তু হুট করে হয়নি। দীর্ঘদিনের নিষেধাজ্ঞা, পারমাণবিক চুক্তি নিয়ে টানাপড়েন এবং মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তারের যে লড়াই, তার সবটাই এখন একীভূত হয়ে এই উত্তেজনা তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকেরা মনে করছেন ইরান তাদের রেড লাইন অতিক্রম করছে। অন্যদিকে তেহরান মনে করছে তাদের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার প্রশ্নে তারা কোনো আপোস করবে না। এই যে যুদ্ধের ডঙ্কা বাজছে, এর অর্থনৈতিক প্রভাব নিয়েও কিন্তু সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। কারণ হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের জ্বালানি তেলের একটি বিশাল অংশ পরিবাহিত হয়। আর যদি সত্যিই কোনো সংঘাত শুরু হয়, তবে তেলের দাম আকাশচুম্বী হতে পারে, যার সরাসরি প্রভাব পড়বে আমাদের মতো সাধারণ ভোক্তাদের পকেটে। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক খবরাখবর রাখেন, তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুই পক্ষের বাগাড়ম্বর কতটা তীব্র হয়েছে। তবে এখনও কি কূটনীতির দরজা পুরোপুরি বন্ধ হয়ে গেছে? অনেক বিশেষজ্ঞ মনে করেন যুদ্ধের ঝুঁকি থাকলেও পর্দার আড়ালে হয়তো এখনও শেষ মুহূর্তে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। কারণ একটি পূর্ণাঙ্গ যুদ্ধ কারোরই কাম্য নয়। কিন্তু মাঠের পরিস্থিতি বা গ্রাউন্ড রিয়ালিটি বলছে ভিন্ন কথা, যেখানে দুই দেশই তাদের সামরিক প্রস্তুতিতে কোনো কমতি রাখছে না। আমেরিকা তাদের অত্যাধুনিক যুদ্ধবিমান মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে, যা মধ্যপ্রাচ্যের আকাশসীমার নিরাপত্তায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। পেন্টাগন নিশ্চিত করেছে যে তারা এই অঞ্চলে F-35 এবং F-16-এর মতো শক্তিশালী ফাইটার জেট এবং যুদ্ধজাহাজ পাঠাচ্ছে, যার মূল উদ্দেশ্য হল ইরানকে চাপে রাখা এবং হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করা। তবে বিষয়টিকে ইরান মোটেই সহজভাবে নিচ্ছে না। আমেরিকার এই মাসেল ফ্লেক্সিং বা শক্তি প্রদর্শনের জবাবে তেহরানও চুপ করে বসে নেই। তারা তাদের দীর্ঘদিনের মিত্র রাশিয়ার সঙ্গে হাত মিলিয়ে বড় ধরনের সামরিক মহড়ার আয়োজন করছে। ভাবন্ত পরিস্থিতিটা, একদিকে পারস্য উপসাগরের আকাশে মার্কিন যুদ্ধবিমানের গর্জন, আর অন্যদিকে সাগরে রাশিয়া ও ইরানের যৌথ নৌবহরের মহড়া। এটা যেন স্নায়ুযুদ্ধের সেই পুরনো দিনগুলোকে মনে করিয়ে দিচ্ছে। এই মহড়ার মাধ্যমে ইরান মূলত বিশ্বকে এবং বিশেষ করে যুক্তরাষ্ট্রকে একটি পরিষ্কার বার্তা দিতে চাইছে যে তারা একা নয় এবং তাদের পাশে মস্কোর মতো পরাশক্তি রয়েছে। রাশিয়ার সঙ্গে এই সামরিক সখ্যতা ইরানের আত্মবিশ্বাসকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। সমর বিশেষজ্ঞরা বলছেন আমেরিকার এই যুদ্ধবিমান মোতায়েন মূলত একটি ডিটারেন্স বা ভীতি প্রদর্শনের কৌশল, যাতে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি বা আঞ্চলিক প্রক্সিগুলোর মাধ্যমে কোনো হঠকারী সিদ্ধান্ত না নেয়। কিন্তু ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, যখনই কোনো অঞ্চলে এমন পাল্টাপাল্টি সামরিক সমাবেশ ঘটে, তখন সেখানে মিসক্যালকুলেশন বা দুর্ঘটনাবশত সংঘাতের ঝুঁকি বেড়ে যায় বহুগুণ। রাশিয়ার এই সমীকরণে প্রবেশ করাটা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে, কারণ এখন এটি আর কেবল আঞ্চলিক বিবাদ নয়, বরং বৈশ্বিক পরাশক্তিগুলোর দাবার চালে পরিণত হয়েছে। আপনারা যারা ভিডিওটি দেখছেন, তাদের কি মনে হয়, আমেরিকার এই অতিরিক্ত যুদ্ধবিমান মোতায়েন কি ইরানকে পিছু হাঁটতে বাধ্য করবে, নাকি এটি তেহরানকে আরও আক্রমণাত্মক করে তুলবে? যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দ্বিতীয় দফার পারমাণবিক আলোচনা।
ভিয়েনাতে বা দোহাতে যেখানেই এই আলোচনাগুলো হয়েছে সেখান থেকে ভালো কোনো খবর বিশ্ববাসী পায়নি। এই আলোচনা ব্যর্থ হওয়ার পেছনের কারণগুলো বিশ্লেষণ করলে দেখা যায় দুই পক্ষের আস্থার সংকট এতটাই গভীর যে কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। ইরান চাইছে তাদের উপর থেকে সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আগে প্রত্যাহার করা হোক এবং যুক্তরাষ্ট্র গ্যারান্টি দিক যে ভবিষ্যতে তারা আর চুক্তিকাকে বের হবে না। অন্যদিকে বাইডেন প্রশাসন চাইছে ইরান আগে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করুক এবং চুক্তির সব শর্ত মেনে চলুক। এই আগে তুমি পরে আমি, এই গোয়ার তুমির কারণেই আলোচনা বারবার ভেস্তে যাচ্ছে। এই দ্বিতীয় দফার বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA বারবার সতর্ক করছে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে। যদি আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান না হয় তবে বিকল্প পথ কি? এই প্রশ্নটি এখন পশ্চিমা কূটনীতিকদের রাতের ঘুম হারাম করছে। বৈঠকের ভেতরের খবর অনুযায়ী দুই পক্ষের প্রতিনিধিরা একে অপরের সঙ্গে সরাসরি কথা বলা তো দূরের কথা, মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান-প্রদান করেছেন, যা প্রমাণ করে সম্পর্কের ফাটল কতটা চওড়া। আলোচনা ব্যর্থ হওয়ার পর ইরানি মুদ্রার মান আরও কমেছে এবং দেশটির সাধারণ মানুষের উপর অর্থনৈতিক চাপ বেড়েছে। তবুও ইরানের কট্টরপন্থী সরকার তাদের অবস্থানে অনড়। তারা মনে করছে নমনীয়তা দেখালে তা দুর্বলতা হিসেবে গণ্য হবে। অন্যদিকে ওয়াশিংটনেও রাজনৈতিক চাপ রয়েছে। বাইডেন প্রশাসন এমন কোনো চুক্তিতে যেতে চায় না যা তাদের দুর্বল দেখায়। ফলে মাঝখানে ঝুলে আছে শান্তি ও স্থিতিশীলতা। এই অচলাবস্থা কতদিন চলবে তা কেউ জানে না, তবে সময় যত গড়াচ্ছে কূটনৈতিক সমাধানের পথ ততই সংকীর্ণ হয়ে আসছে। আপনারা কি মনে করেন, তৃতীয় দফার আলোচনায় কোনো ব্রেক থ্রু বা সমাধান আসবে, নাকি এই আলোচনা কেবল কালক্ষেপণ মাত্র? রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ থামাতে আয়োজিত ৬ ঘণ্টার দীর্ঘ বৈঠক শেষ হয়েছে, কিন্তু দুঃখজনকভাবে সেখান থেকেও কোনো স্থায়ী সমাধান মেলেনি। এই ম্যারাথন বৈঠকটি যখন শুরু হয়েছিল তখন বিশ্বজুড়ে একটা ক্ষীণ আশা তৈরি হয়েছিল যে হয়তো এবার রক্তপাত বন্ধ হবে, হয়তো এবার দুই পক্ষ একটা সমঝোতায় পৌঁছাবে। ৬ ঘণ্টা ধরে চলা এই রুদ্ধদ্বার বৈঠকে দুই দেশের উচ্চপদস্থ প্রতিনিধিরা, মধ্যস্থতাকারীরা এবং আন্তর্জাতিক কূটনীতিকরা উপস্থিত ছিলেন। টেবিলের দুই পাশে বসে তারা মানচিত্র, দাবি দাওয়া এবং নিরাপত্তার শর্তগুলো নিয়ে দীর্ঘ তর্ক-বিতর্ক করেছেন, কিন্তু দিন শেষে ফলাফল সেই শূন্য। ইউক্রেনের প্রধান দাবি ছিল তাদের ভূখণ্ড থেকে রুশ সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার এবং নিরাপত্তা গ্যারান্টি। অন্যদিকে রাশিয়ার দাবিগুলো ছিল ন্যাটোর সম্প্রসারণ রোধ এবং ইউক্রেনের নিরপেক্ষ অবস্থান নিশ্চিত করা। এই মৌলিক বিষয়গুলোতে দুই পক্ষের অবস্থান এতটাই বিপরীতমুখী যে ৬ ঘণ্টার আলোচনাতেও সেই দূরত্ব কমানো সম্ভব হয়নি। বৈঠকের পর কূটনীতিকদের চোখে মুখে ছিল ক্লান্তির ছাপ এবং হতাশা। তারা জানিয়েছেন কিছু মানবিক করিডর বা সাময়িক যুদ্ধবিরতি নিয়ে হয়তো ছোটখাটো একমত হওয়া গেছে, কিন্তু মূল যুদ্ধ থামানোর মতো কোনো বড় সিদ্ধান্ত আসেনি। এই ব্যর্থতার অর্থ হল সাধারণ মানুষের ভোগান্তি আরও দীর্ঘায়িত হবে, আরও প্রাণহানি হবে এবং বিশ্ব অর্থনীতিতে যে অস্থিরতা চলছে তা সহজে কাটবে না। আসলে যুদ্ধের ময়দানে পরিস্থিতি যতটা জটিল, আলোচনার টেবিলে তা আরও বেশি জটিল, কারণ এখানে কেবল দুই দেশের স্বার্থ নয়, জড়িয়ে আছে পশ্চিমা বিশ্বের স্বার্থ, ভূ-রাজনীতির সমীকরণ এবং ভবিষ্যৎ বিশ্ব ব্যবস্থার রূপরেখা। তবুও কূটনীতিকরা বলছেন আলোচনার দরজা পুরোপুরি বন্ধ হয়নি, এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। কিন্তু সাধারণ মানুষ আর কতদিন ধৈর্য ধরবে? বোমার আওয়াজ আর সাইরেনের শব্দের মধ্যে কি আদৌ শান্তির বার্তা পৌঁছাবে? ইরানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের তৎপরতা যেভাবে ঠেকাচ্ছে চীন। আমরা সবাই জানি মোসাদ বিশ্বের অন্যতম সেরা গোয়েন্দা সংস্থা এবং ইরানে তাদের বেশ কিছু সফল অপারেশনের ইতিহাসও রয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে পরিস্থিতি পাল্টাচ্ছে এবং এর পেছনে কলকাঠি নাড়ছে বেইজিং। চীন এবং ইরানের মধ্যে যে ২৫ বছর মেয়াদী কৌশলগত অংশীদারিত্ব চুক্তি হয়েছে তার একটি বড় অংশ জুড়ে রয়েছে সাইবার নিরাপত্তা, গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং প্রযুক্তিগত সহায়তা। চীন এখন ইরানকে এমন সব অত্যাধুনিক সার্ভেইল্যান্স টেকনোলজি বা নজরদারি প্রযুক্তি এবং সাইবার ডিফেন্স সিস্টেম সরবরাহ করছে যা মোসাদের মতো সংস্থার জন্য ইরানে কাজ করা কঠিন করে তুলছে।
বিশ্লেষকরা বলছেন চীন মূলত ইরানে একটি ডিজিটাল ফায়ারওয়াল তৈরি করতে সাহায্য করছে। এর মধ্যে রয়েছে ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা, ইন্টারনেট মনিটরিং সিস্টেম এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন এনক্রিপশন প্রযুক্তি। এর ফলে ইরানের কাউন্টার ইন্টেলিজেন্স বা পাল্টা গোয়েন্দা বিভাগ আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়েছে। আগে যেখানে মোসাদ বা অন্যান্য বিদেশি সংস্থারা সহজেই ইরানের নেটওয়ার্কে প্রবেশ করতে পারত, এখন সেখানে চীনের তৈরি প্রযুক্তির বাধার মুখে পড়তে হচ্ছে। এছাড়াও চীন মধ্যপ্রাচ্যে তার প্রভাব বাড়াতে চায় এবং ইরানকে একটি শক্তিশালী মিত্র হিসেবে পাশে রাখতে চায়। তাই তেহরানের নিরাপত্তা নিশ্চিত করা বেইজিংয়ের নিজের স্বার্থেই প্রয়োজন। এই বিষয়টি প্রমাণ করে যে আধুনিক যুদ্ধ বা সংঘাত এখন আর কেবল বন্দুক বা মিসাইলের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন তথ্যপ্রযুক্তি এবং সাইবার স্পেসে স্থানান্তরিত হয়েছে। চীন যে কেবল অর্থনীতিতে নয়, বরং সামরিক ও গোয়েন্দা প্রযুক্তিতেও মধ্যপ্রাচ্যে বড় খেলোয়াড় হয়ে উঠছে, এটি তার একটি বড় প্রমাণ। এই নতুন সমীকরণ মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যকে কিভাবে বদলে দেবে, সেটাই এখন দেখার বিষয়।